স্যার, এই যে আপনি কইছিলেন না যে আপনার এখানে কামের লোক লাগবো, এই যে ম্যাডামরে নিয়ে আইছি। আমগো এখানে নতুন ভাড়া দিয়ে আইছে, তা আমারে কইলো যে একটা নাকি কাম লাগবো। তা আমি হুট করে আপনার কথা মনে পড়ছে যে আমার স্যারের অফিসে কামের লোক লাগবো, হের লেগে নিয়ে আইছি। ঠিক আছে, তুমি তাহলে যাও। আচ্ছা ম্যাডাম, বাচ্চাকে দেখাই, স্যারের লগে কথা হন, আপনার কাম হয়ে যাবো, আমি আই। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি বলেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্র ফ্যামিলির মেয়ে, ভদ্র ঘরের বউ, কিন্তু আপনার গায়ে এরকম বিধবার শাড়ি আর আপনি বাচ্চা নিয়ে কেন কাজ করতে আসছেন আমি ঠিক বুঝতে পারলাম না। স্যার বাদ দেন না, এসব কথা জেনে কি হবে বলেন। আমি আপনার এখানে একটা কাজের জন্য আসছি, যদি একটা কাজের ব্যবস্থা হয় আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। না ঠিক আছে, তবুও একটু বললে ভালো হতো যে আপনি এই কোলের বাচ্চাকে নিয়ে কেন কাজ করতে আসছেন, আর আপনার স্বামীর কি হয়েছে। স্যার বললাম তো, শুধু শুধু আমার এসব কথা শুনে আপনার কোনো লাভ নেই। একজন বিধবা মানুষ তার বাচ্চা নিয়ে কাজ করতে আসছে, অবশ্যই এর পিছনে কোনো না কোনো গল্প তো আছে, তাই না? দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটনা আছে, আমার জানার খুব ইচ্ছা। আসলে আমার এই অবস্থা, আমার বাচ্চা নিয়ে এভাবে কাজ করতে আসা, এই সব কিছুর জন্য তাই আমার শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুর বাড়ির লোকজন দায়ী মানে আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? সে অনেক কাহিনী স্যার। আমার হাজবেন্ড মানে যে ছিল আপনার মতো একজন প্রশাসনের লোক ছিল, পুলিশের কর্মরত ছিল। ও আমাকে ভালোবেসে বিয়ে করে। আমি ছিলাম গ্রামের একটা মেয়ে, ও আমাকে ভালোবেসে বিয়ে করে ওদের পরিবারে নিয়ে যায়। কিন্তু ওদের পরিবারের একটা মানুষও না আমাকে মন থেকে মেনে নিতে পারে নাই। ওই যে আমি গ্রামের মেয়ে, তার থেকে আরো বড় কথা হচ্ছে আমি ওদের ফ্যামিলির স্ট্যাটাসের সাথে কোনোভাবেই যাই না। আমি বুঝতাম যে ওরা আসলে আমাকে খুব একটা পছন্দ করতো না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো। এরপরে একদিন আমার হাজবেন্ড একটা ট্রেনিং এর জন্য কল আসে। আমার হাজবেন্ডের ট্রেনিং এর জন্য বাসা থেকে বের হয়, আর তখন ছিলাম আমি প্রেগনেন্ট। তখন না আরো বড় একটা বিপদ আসে। যখন সবাই জানতে পারে যে আমার গর্ভে কন্যা সন্তান, তখন আমার শ্বশুরবাড়ির অত্যাচার আরো বেড়ে যায়। কারণ তারা চেয়েছিল আমার যেন ছেলে হয়। একই তো আমাকে তারা পছন্দ করে না, তার উপর আমার গর্ভে কন্যা সন্তান, আমার উপর নানা ধরনের অত্যাচার শুরু হয়। তারপর একদিন ফোন আসে যে আমার হাজবেন্ড যে ট্রেনিং এ গিয়েছিল সেই গাড়ি পাহাড় থেকে খাদে পড়ে যায়, আর ওই গাড়িতে যে নাকি যারাই ছিল সবাই নাকি মারা গিয়েছে। বিশ্বাস করেন, আমি না একদমই বিশ্বাস করি না যে আমার হাজবেন্ড মারা গেছে। আমার ভাসুরকে আমি অনেকবার বলছিলাম যে আমাকে ওই জায়গায় নিয়ে চলেন, আমি নিজে গিয়ে দেখবো, কারণ আমি জানি আমার হাজবেন্ড মরতে পারে না, আমার হাজবেন্ড ঠিকই আমার কাছে ফিরে আসবে। কিন্তু আমাকে তারা যেতে দেয় নাই। এমনকি পরবর্তীতে যখন আমার মেয়েটা জন্ম নেয়, আমাকে আর আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে রাস্তায় বের করে দেয়। আর এরপরেই আমি এভাবে জীবনযাপন করতেছি। আর আজকে আপনার এখানে একটা কাজের জন্য আসলাম, কারণ এই বাচ্চাটা দুধের ব্যবস্থা তো করতে হবে বলেন। স্যার আপনি প্লিজ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, অন্তত আমার বাচ্চাটার জন্য। আপনার শ্বশুর বাড়ির লোকজন বললো যে আপনার হাজবেন্ড মারা গেছে, আর আপনি সেটাই বিশ্বাস করে নিলেন। আপনার উচিত ছিল একটাবার খোঁজ করার, বা আপনি তো নিজের চোখে আপনার হাজবেন্ডের লাশ দেখেননি, তাহলে আপনি কি করে শিওর হয়ে নিলেন যে আপনার হাজবেন্ড মারা গেছে? কি বলেন স্যার? আমি তো আপনাকে বললাম, আমি তো এখনো বিশ্বাস করি না যে আমার হাজবেন্ড মারা গেছে। আমি জানি আমার হাজবেন্ড বেঁচে আছে, আর আমি তো গ্রামের মেয়ে, আমি তো শহরে কিছু চিনি না। না আমার কাছে কোনো ফোন আছে, না কারো কন্ট্যাক্ট নাম্বার আছে যে আমি কারোর কাছে গিয়ে খোঁজ নিব। আমার ভাসুর আমাকে যেতে দেয় নাই। তবে আমার মনে এখনো বিশ্বাস, জানেন, আমার হাজবেন্ড ঠিকই একদিন ফিরে আসবে। অন্তত আমার মেয়েটার জন্য হইলো আমার হাজবেন্ড আমাদের কাছে আবার ফিরে আসবে। একদম ঠিক কথাই বলছো মুনা, তোমার বিশ্বাসের জোর আছে, তোমার হাজবেন্ড এখনো বেঁচে আছে। আবির, তুমি? আমি জানতাম
বলছো? কারণ আমার মন কখনো মিথ্যা কথা বলতে পারে না। সবাই বলছে তুমি মারা গেছো, কিন্তু আমি জানতাম যে তুমি বেঁচে আছো। তুমি দেখতেছো তোমার মেয়েকে নিয়ে আজকে আমি কোন অবস্থায় আছি। তোমার পরিবার আমার এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ বুড়া, আমি এখানে, আর আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমি বেঁচে থাকার পরও তোমাকে এভাবে বিধবার শাড়িতে দেখবো, এটা মানতে খুব কষ্ট হচ্ছে আমার, জানো তো। একটা ব্যাপার কি জানো, আমি যখন ট্রেনিং এ ছিলাম, ট্রেনিং এ থাকা অবস্থায় আমি তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। আমার বাসা থেকে আমার মা আর আমার বোন, আমার ভাই, এরা আমাকে কি বলেছিল জানো? এরা আমাকে বলেছিল যে তুমি নাকি কোনো একটা ছেলের হাত ধরে চলে গেছো। এই কথাটা শোনার পর আমি আকাশ থেকে পড়েছিলাম। বিশ্বাস করতে বেশ কষ্ট হয়েছিল যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই মানুষটা কিনা আমাকে এভাবে ঠকাতে পারলো। খুব ঘৃণা লাগতো নিজের উপর যে এমন একটা মানুষকে আমি ভালোবেসেছি। আবার এটাও মনে হতো যে না, কোনো একটা গন্ডগোল আছে। আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোমার কাছে তো ফোনও নাই। তোমার ফোন নাম্বার আমি ননস্টপ ফোন দিয়েছি, তোমার ফোনটা বন্ধ পেতাম। আল্লাহর কাছে বারবার বলতাম, আল্লাহ বেঁচে থাকা অবস্থায় একটাবার আমার ওয়াইফের সঙ্গে আমাকে দেখা হওয়ার ব্যবস্থা করে দাও। দেখো আজকে তুমি আমার সামনে। এত কষ্টের পর যখন তোমাকে আমি ফিরে পেয়েছি, তখন আমি তোমাকে এভাবে হারাতে দিব না। তুমি আমার সঙ্গে এক্ষুনি বাড়িতে ফিরে যাবে। কি বলতেছো তুমি? না না, আমি ওই বাড়িতে যাব না, কারণ ওই বাড়ির একটা মানুষ আমাকে পছন্দ করে না। ওই বাড়িতে গেলে আমার মেয়েটাকে সবাই দেখতে পারবে না। আমি ওই বাড়িতে যাব না। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, সবকিছু আমি সামলে নেব। আবার বাচ্চাটাকে আমার কাছে দিবে না? চলো।